আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো জিকে স্মার্ট স্পিরিটের ধারাবাহিকতায় আমরা আবার চলে এসেছি 19তম বিসিএস এর সলভ নিয়ে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রথম কোশ্চেনে মুভ অন করি। তো আমাদের প্রথম কোশ্চেনে রয়েছে যে গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন কে? দেখো এখানে আমাদের অপশনের মধ্যে যা যা আছে, জে.এইচ. হেলেন, লর্ড লিথগো, লর্ড ক্লাইভ, এরপরে রয়েছে ওয়ারেন হেস্টিং। এবং আমরা যারা মূলত প্রাচীন বাংলা এবং পাক ভারত উপমহাদেশে যে ব্রিটিশ শাসন আমল রয়েছে তা সম্পর্কে জানি, সেখানে এই বিশেষ করে লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিং এর নাম আমরা শুনেছি, কিন্তু যে হেলেন এবং এই নাম দুটা একটু কঠিন নাম। আচ্ছা, এখন এটার আনসারটা কি হবে? দেখো সরাসরি যারা নাম চিনে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, তারা সরাসরি এটাই দাগায় দেয়, কিন্তু মূলত এটার আনসার হবে লর্ড লিন লিথগো। দেখো আমি নিজেও নামটা আসলে উচ্চারণ করতে গিয়ে টাফ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এটা কি, তিনি হচ্ছে মূলত 1936 থেকে 43 পর্যন্ত যেই ভাইসরয় ছিলেন তিনি, এবং তিনি উন্নত জাতের ষাঁড় প্রজননের মাধ্যমে সংকরণ পদ্ধতি চালু করেন। তাহলে জাত উন্নয়ন করার ক্ষেত্রে তিনি যে সংকরায়ন পদ্ধতি ব্যবহার করছিল, এবং তিনি মূলত ছিলেন একজন ভাইসরয়। ঠিক আছে, তিনি একজন ভাইসরয় ছিলেন এবং তিনি তার আমলে সংকরায়নের মাধ্যমে জাত উন্নয়নে ভূমিকা রাখছে। এবার বাকিদের সম্পর্কে যদি জানি, যখন লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিং, তিনি কিন্তু রাজত্বের শুরুর দিকে শাসক ছিলেন, এবং তাদের লক্ষ্য ছিল মূলত রাজস্ব এবং ক্ষমতা এগুলা বিস্তার করা। তাদের কাজ ছিল এই ওয়ারেন হেস্টিং এবং ক্লাইভের। আর জে হেলেন ছিলেন, তিনি মূলত কৃষি এবং পশুপালনের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তো আমরা বাকি অপশনগুলো সম্পর্কে একটু জেনে নিলাম, এবং মজার বিষয় হচ্ছে এই সবগুলো সম্পর্কিত যে তথ্য আছে সব আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে এই ক্লাসের পূর্ণাঙ্গ লিখিত রূপ দেওয়া আছে। আচ্ছা, বাংলাদেশের কোন অঞ্চলে গো মানে কি গরু, চারণের জন্য বাথান আছে? কোথায় রয়েছে বলতো? এটা মূলত আছে সিরাজগঞ্জে। ঠিক আছে, গো চারণের জন্য এটা রয়েছে মেনলি। আবার দেখো অন্যান্য যে অপশনগুলো দেখি, যেমন শাহজাদপুর, পাবনা, এগুলো হচ্ছে ভেড়া এলাকার বাথান রয়েছে। ঠিক আছে, তো বাথান বলতে আসলে কি বোঝায়? মূলত বোঝায় হচ্ছে প্রাকৃতিক তোমার চারণভূমি, মানে আমরা জানি এই গরু চড়াইতে নিয়ে যায় বা ছাগল চড়াইতে নিয়ে যায়, এটাকে মূলত বলা হয় বাথান। তাহলে কি, এটা হচ্ছে প্রাকৃতিক চারণভূমি। ঠিক আছে, আর এই যে পাখিগুলা সম্পর্কে আমরা, ঠিক আছে, এখন দেখো দিনাজপুর বরিশাল এগুলো মূলত ধান, মাছ এবং পাট চাষ এগুলো করা হয়, এখানে কোনো বাথান মূলত আমরা পাই না, মানে প্রাকৃতিক চারণভূমি পাই না। আচ্ছা, তাহলে এগুলো আমাদের অপশন হচ্ছে না, মানে সরি আনসার হচ্ছে না। এখন দেখি আসি, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা হবে হচ্ছে 2 ডিসেম্বর 1997 সালে। তাহলে আমাদের প্রথম আনসারটা হচ্ছে এটা। এবার বাকিগুলো দেখো, বাকিগুলো হচ্ছে 2 ডিসেম্বর 1997 সালে। এটা তো আমাদের মেইন আনসার, এটা হচ্ছে ঐতিহ্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাকি অপশনগুলো তো হচ্ছে না। পরবর্তী অপশনে কোশ্চেনে চলে যাই। দেখো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? দেখো এর আগে যে বিসিএসটা আমরা সলভ করেছি, সেখানেই একটা কোশ্চেন ছিল যে নিচের উপরের কোনগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। দেখো ওখানে কিন্তু আনসার হয়েছিল উপরের সবগুলো, মানে সবগুলা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন তাছাড়া বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি কি ব্যবহার করা হয়, এরকম ভাবে কোশ্চেন আসে। আবার এখন এখানে বলা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের খনিজ সম্পদ কোনটি। দেখো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এবং সবচেয়ে সবাই যেটা ভুল করবে সেটা হচ্ছে এই কয়লা তাকাবে, এবং এই জন্য কয়লাটা কিন্তু ফার্স্ট অপশনে আছে। ঠিক আছে, তো এই কারণে আমি একটা টেকনিক ফলো করতাম এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, মানে পরীক্ষার হলে সলভ করার ক্ষেত্রে আমি উল্টা দিক থেকে সবসময় অপশনগুলো পড়তাম। তাহলে কি হতো, আমি জানি যে সবচেয়ে বেশি এই ক্রাইটেরিয়াটাই স্যাররা খাটায় যে যেটা ভুল করার মতো অপশন থাকে সেটা প্রথমে থাকে। এই জন্য আমি উল্টা দিক থেকে আনসার খুঁজতাম এবং সবচেয়ে বেশি ভালো করতাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরাও চেষ্টা করব। এখন দেখো কয়লা মূলত এটাও অনেক গুরুত্বপূর্ণ সম্পদ, এবং এটা প্রথম খনি পাওয়া গেছে হচ্ছে বড় পুকুরিয়াতে। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখলাম। তারপরে চুনাপাথর, সাদা মাটি, এগুলো মূলত সিমেন্ট ও সিরামিক শিল্পে ব্যবহার করা হয়। ওকে, পরের কোশ্চেনে আসি। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? আমরা জানি 18 বছর হওয়ার পরে আমরা তাকে অ্যাডাল্ট বলি, এবং সেই 18 বছর হওয়ার পরেই তাকে আমরা বলি যে ভোটার আইডি কার্ড করতে হবে। তার মানে কি, তখন সে ভোটার হয়ে যায় এবং তার একটা ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয়, যেটাকে আমরা বাংলাদেশে মূলত ভোটার আইডি কার্ড নামেই চিনি। আচ্ছা, ঠিক আছে। আর হুম,
এখন আসি হচ্ছে পরের কোশ্চেনে, কোন দেশের পরিবেশের কোনো দেশের ঠিক আছে কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চলের মোট ভূমির পরিমাণ কত? এটা কিন্তু আমরা মোটামুটি ছোটবেলা থেকেই পড়ে আসতেছি যে এটা হবে 25%। যে একটা দেশের নর্মাল যে প্রাকৃতিক ভারসাম্য সেটা কি বলে আমাদের জানি, সেখানে বনাঞ্চলে বিভিন্ন প্রাণী রয়েছে, বিভিন্ন যে বনাঞ্চলের জীব জাতির সাথে সামঞ্জস্য রাখার জন্য এই 25% বনভূমি থাকা প্রয়োজন। এটা আমরা আরো আগে থেকে পড়ে আসছি, তার মানে বাকি অপশনগুলো হবে না, বাকি অপশনগুলো অন্য কোনো সিগনিফিকেন্সও নাই। আচ্ছা, চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? এইগুলো আসলে বাচ্চাদের কোয়েশ্চেন, কারণ আমরা বারবার বলেছি যে নদী নালা, বিভিন্ন দিবস, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সংবিধান রিলেটেড বিভিন্ন অনুচ্ছেদ, এগুলো বারবার আসতেছে এবং এগুলো আমাদের জানতে হবে। এবং শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা জানি আমাদের যে একেবারে 16ই ডিসেম্বরের জাস্ট 2 দিন আগে আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল তা হচ্ছে এই 16ই ডিসেম্বরের 2 দিন আগে 14ই ডিসেম্বর, ঠিক আছে? 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিন্তু, আর শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর, ঠিক আছে? বাকি সালগুলো আমাদের দিনগুলো আমাদের লাগতেছে না। পরবর্তী কোশ্চেনে চলে আসি, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে নাটোর জেলায়। এটা একটু স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে মূলত অনেক কোনো বড় যে এই টাইপের কম্পিটিটিভ এক্সাম গুলো আছে, এই বড় কম্পিটিটিভ এক্সাম গুলোতে এই টাইপের কোশ্চেন গুলো দেয়, ঠিক আছে? আবার তোমরা যখন কোনো ওপেন কুইজ সেশন অ্যাটেন্ড করবা সেগুলোর মধ্যে দিতে পারে, ঠিক আছে? আর এটা কোথায়? এটা হচ্ছে দীঘাপাতিয়া রাজবাড়িকে মূলত উত্তরা গণভবন করা হয়েছে। তার মানে এই যে উত্তরা গণভবন, এটা মূলত কি ছিল প্রথমে? এটা প্রথমে ছিল হচ্ছে দীঘাপাতিয়া রাজবাড়ি। আচ্ছা, এখন পরেরগুলো দেখি। আর বাকিতে কিছু নাই তেমন বলার মতো। নওগাঁতে মূলত আমরা জানি কি আছে, আমাদের বৌদ্ধ বিহার অবস্থিত, পাহাড়পুর বৌদ্ধ বিহার অবস্থিত। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে আসি। দেখো, আছে 1998 সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে? যারা ফুটবল প্রেমী আছো তারা তো ওইগুলো সব খবরই রাখো, কিন্তু আসলে স্পেসিফিক একটা সালে, সেই 1998 সালের বিশ্বকাপে, তখন আসলে যখন আমরা এখন তো বলতেছি 18তম বিসিএস, সো অনেক আগের বিসিএস এটা তো, এটা আসার চান্স খুবই কম। তোমাদের রিসেন্ট যে 4-5টা ফিফা ওয়ার্ল্ড কাপ কি আছে তাদেরটা মনে রাখলেই মোটামুটি চলবে, ঠিক আছে? এখন দেখি এটা কে পাইছে। আমরা তো আসলে চোখ বন্ধ করে শুধুমাত্র রোনালদো, মেসি এদেরকে দাগাই দিই, কিন্তু এটা হচ্ছে যেহেতু 1998 সালে, এটা হবে হচ্ছে ডেভর সুকার, ঠিক আছে? ডেভর সুকার হবে, তিনি হচ্ছে 6 গোল করে শীর্ষ গোলদাতা হয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, আহ গোল্ডেন বুট পাইছিল, আর যদি বলি সেই সময় কে পাইছিল, গোল্ডেন বল পেয়েছিল, গোল্ডেন বল পেয়েছিল রোনালদো। রোনালদো ছিল গোল্ডেন বল পেয়েছিলেন এবং এর ছিল গোল্ডেন বুট পেয়েছিলেন। এরপরে আসি 10 নম্বর কোয়েশ্চেনে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের রচয়িতাকে? এই বারবার আবার একটা স্টার কোয়েশ্চেন, এই যে রচয়িতা, এই সেম কোয়েশ্চেনটা মিনিমাম আমি 4বার পেয়েছি এখন পর্যন্ত, আর সামনে তো এখন অনেকগুলো বিসিএস বাকি আছে। তাহলে এটা রচয়িতাকে, এটা আমরা একদম চোখ বন্ধ করে বলতে পারি আব্দুল গাফফার চৌধুরী। এবং তারপরে আসে দুইজন, এই যে দেখো দুইজনের নাম এখানে সরাসরি পাশাপাশি আছে, একটা হচ্ছে আলতাফ মাহমুদ আর একটা হচ্ছে আব্দুল লতিফ। এই দুইজনই কিন্তু এই গানের সুরকার, কিন্তু কে কখন, ইনি হচ্ছে প্রথম সুরকার আর ইনি হচ্ছে বর্তমান সুরকার, ঠিক আছে? এবং এই যে এই কয়েকটা ইনফরমেশন সহ বললাম, এই ইনফরমেশন গুলো 3 স্টার ইনফরমেশন, ঠিক আছে? কোনোভাবেই আমরা এটা ভুল করব না। ওকে, পারলাম, ঠিক আছে। এখন আসি পরের কোশ্চেনে। দেখো, দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থে রয়েছে তাকে মুক্তিযুদ্ধ রিলেটেড বই, ভাস্কর্য, চলচ্চিত্র, কোনোভাবেই মিস করা যাবে না। এবং 7 বীর শ্রেষ্ঠের আগামাথা সব, যেমন কোথায় তার জন্ম, কোথায় তিনি শহীদ হয়েছিলেন, তারপরে হচ্ছে তার পদবী কি ছিল, আরো অনেক যা যা ইনফরমেশন হতে পারে। আচ্ছা, এখন এই প্রশ্নের আনসারে আসি। দ্য লিবারেশন অফ বাংলাদেশের গ্রন্থের রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। এটা একটা চার্টই আছে আমাদের যে জিকে বইগুলা, সেটার মধ্যে এই মানে
খুব গুরুত্বপূর্ণ বইগুলো যেগুলো আছে, লিবারেশন অফ বাংলাদেশ, দ্য রেপ অফ বাংলাদেশ, তারপরে আরো কি কি জানি বই ছিল। সো এই সবগুলো একসাথে লেখা আছে, অবশ্যই আমরা একবার পড়ে নিব। এটারও যদি নেমোনিক তোমাদের দরকার হয়, আমার কাছে গুছানো আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এখন তাহলে এটা সুখান সিং গেল। এরপরে তিনি মূলত একজন ভারতীয় জেনারেল ছিলেন। আর রফিকুল ইসলাম, তার বই যদি বলি তাহলে হচ্ছে টেল অফ মিলিয়ন্স নামে তার একটা বই ছিল। আর সিদ্দিক মালিক, তিনি হচ্ছে উইটনেস টু সারেন্ডার লিখেছিলেন। এই আর কি অবস্থা। তারপরে কোশ্চেন আসি, ওগুলো এত ইম্পর্টেন্ট না। বাগেরহাট বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত, কে বলছে? খান জাহান আলী। খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটির কত গম্বুজ রয়েছে? এটা কত হবে বলো তো? একেবারে স্টার। আমাদের এই বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ বলা হয়, কিন্তু মূলত হচ্ছে এটার মধ্যে গম্বুজের সংখ্যা হচ্ছে 81টি। এটাকে একটু স্টার দিয়ে রাখছি আমরা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইনফরমেশন। আচ্ছা, এখন একটা কথা আছে। এখানে আমি বললাম যে গম্বুজের সংখ্যা যদি 81টা হয়, তাহলে এটার নাম কেমনে 60 গম্বুজ মসজিদ হইলো? এখানে মূলত নামটা হচ্ছে 60 যে নামটা আসছে, এটা হচ্ছে এখানে 60টি খাম্বা বা পিলার রয়েছে, সেটা থেকে মূলত এটা আসছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখতে দেখতে আমরা অনেক কাজ দূরে চলে এসেছি। এখন দেখি পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে কতগুলো সেক্টরে ভাগ করা হয়? একেবারে বাচ্চাদের কোশ্চেন। 11টি সেক্টরে ভাগ করা হয়, এবং এর আগের বিশেষ আমরা পেয়েছিলাম ঢাকা কত নাম্বারে ছিল। ঢাকা, দেখো অপশনে কিন্তু 2, 3 দুইটাই ছিল, কিন্তু আনসার হবে 2 নাম্বার সেক্টর। ঢাকা হচ্ছে 2 নাম্বার সেক্টরে অবস্থিত। ঢাকার কিছু অংশ 3 নাম্বারে ছিল, বাট মূলত 2 নাম্বার হবে। তাহলে বাকিগুলো আমাদের আনসার হচ্ছে না। এখন যেহেতু কতগুলো সেক্টর প্রশ্ন এসে বসছে, তাহলে সাব সেক্টর আসতে পারে। তাহলে যদি সাব সেক্টর কোশ্চেন করে যে বাংলাদেশে কয়টি সাব সেক্টরে বিভাগ করা হয়, তখন কি হবে বলতো আনসারটা? সেটা হবে 64। এবং খুব ভালো করে খেয়াল রাখো যে সাব কথাটা আছে কিনা, ঠিক আছে? তখন কিন্তু অপশনে 11, 64 দুইটাই থাকতে পারে। আচ্ছা, এখন আসছি বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? এইটা আসলে এখন কি বলবো, এই কোশ্চেন গুলো আসলে আসলে এখন এটা যদি ভুল হয় আর কিছু করার থাকে না, ঠিক আছে? ওকে, এখন জাতীয় পাখি কোনটি বলে অপশনে কিন্তু শাপলা থাকতে পারে। এখন যদি মনে করো বাই চান্স তুমি দৌড়ের উপরে দাগায় তুমি শাপলা দাগাই দিয়ে আসলা, জাতীয় পাখি শাপলা, তাহলে আসলে আমি আর কিছু বলবো না। এখন দেখো, বাংলাদেশের সরি, রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি গঠিত হয়েছে? যখনই রাজশাহী কথাটা চলে আসছে, তখন চোখ বন্ধ করে যেটা নাম সবার আগে আসে, সেটা হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র ভূমি, কারণ আমরা জানি বরেন্দ্র জাদুঘর পর্যন্ত এই এরিয়াতেই অবস্থিত, এবং বরেন্দ্র ভূমি বলতে আমরা এটাকেই বুঝি। আবার পাশাপাশি আহ আমরা যে প্রাচীন জনপদ আছে, সেখানে বরেন্দ্র অঞ্চল হিসাবে কিন্তু এই যে অংশগুলোর কথা বলা হয়েছে, এরা কিন্তু এই প্রাচীন জনপদেরই অংশ। তার মানে এটা পেয়ে ফেললাম আমরা। এরপরে আসি বঙ্গবন্ধু সেতু, যেটা আসলে মূলত আহ অনেক দীর্ঘতম একটা সেতু, এবং এটা কোথায়, এটা দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে 4.8 কিলোমিটার। তার মানে বাকিগুলো হচ্ছে না। আর পদ্মা সেতু খুবই ইম্পর্টেন্ট রিসেন্ট ইনফরমেশনের জন্য, সেটা হচ্ছে 6.15 কিলোমিটার। আচ্ছা, এবার আসি বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি? এটাও একটু স্টার দিতে পারো, কারণ বাংলাদেশের আহ আইনসভার প্রতীক কি, টাকার প্রতীক কোনটি, তারপরে সংসদের প্রতীক কোনটি, নৌবাহিনীর প্রতীক কোনটি, সেনাবাহিনীর প্রতীক কোনটি, এবং আমাদের যেই এয়ারফোর্স, সেটার প্রতীক কোনটি? এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। এবং এটার আনসার কি? এটা হচ্ছে শাপলা। নৌবাহিনীর প্রতীক, পানিতে পানিতে শাপলা থাকে। সহজ সহজ কথাবার্তা। ওকে, তাহলে ইনশাল্লাহ এটা আমরা পারবো। এখন পরবর্তীতে আসি, বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এগুলা মানে এটাও একদম প্রথম বিসিএস থেকে আমরা পাইতেছি। এটা অবশ্য জাদুঘর হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত। এবং ময়মনসিংহে মূলত হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদীনের যেই সংগ্রহশালা, এটা মূলত ময়মনসিংহে অবস্থিত। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সোনারগাঁও যে লোকশিল্প জাদুঘর আছে, এটা কিন্তু তৈরি করছে শিল্পাচার্য জয়নুল আবেদীন নিজে। ওকে, তাহলে পেরে ফেললাম। এরপর আসে বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত? এটা খুবই 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 একটা রেয়ার কোয়েশ্চেন, কারণ এটা আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু তোমাকে আপ টু ডেট থাকতে হবে, ঠিক আছে? কারণ তুমি এটা রিসেন্ট ইনফোর উপরে দিতে হবে, কারণ এটা বারবার চেঞ্জ হবে। এক এক সময় আমাদের নির্ভরশীলতা, এক এক সময় জিডিপির মান এক এক সময় চেঞ্জ হচ্ছে। সো তৎকালীন এবং প্রেক্ষাপট যদি চিন্তা করি, তাহলে এটার আনসার হবে 2%।
ঠিক আছে। সো ইনশাল্লাহ পারবো আমরা। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন। দেখি, বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? গো মানে কি বলো? গো মানে হচ্ছে গরু। এবং অনেকে এটা যায় লাগাবে, জানে যে এগুলা হচ্ছে এখানে বনাঞ্চল অনেক বেশি আছে, তার মানে এটাই আনসার হওয়ার কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে এটার আনসার হবে হচ্ছে সাভার। মানে কেন্দ্রীয় গো প্রজনন খামার কিন্তু অবস্থিত সাভারে, এবং এটা নির্মাণ করা হয় 1959 সালে। এই সালটা তোমাদের লাগবে না, বাট জেনে রাখতে পারো। ওকে, তারপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু কোনটি? বুঝলাম না এটা আসলে কি কোয়েশ্চেন করে করে রাখছে এখানে, জাতীয় পাখি ফুল এগুলা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা নিয়ে আসলে কথা বাড়ানো মানেই সময় নষ্ট। এবার সে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? এটা ওই তৎকালীন তথ্য মতে যদি আমরা বলি, মানে যেহেতু এটা অনেক আগের বিসিএস এর পরীক্ষা, তাহলে এটা হবে হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, তার মানে বাকিগুলো হচ্ছে না। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেটা আমরা জানি কোথায় অবস্থিত, আমার নিজের শহর ময়মনসিংহে অবস্থিত। এবং এইটার সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রথম নারী শিক্ষার্থী, নারী শিক্ষক কে ছিলেন? এই বিষয়গুলো কিন্তু লাগবে। এবং আমরা জানি বাংলাদেশে এগুলো অনেক গুরুত্বপূর্ণ মানে প্রতিষ্ঠান। তো দেখি তাহলে এটা কি হবে। এটা হবে হচ্ছে উসমান গনি। তার মানে এই ইনফরমেশনটা রেয়ারলি বাট আসার মতো একটা কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। তিনি প্রথম উপাচার্য হয় কত সালে? 1961 সালে। ওকে, পরবর্তী প্রশ্নে আসি। দেখো, সাম্প্রতিককালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী সফর করেন? দেখো, সাম্প্রতিককালে বলতে সেই বিসিএস যখন হয়েছিল। এখন ওই ওই এখন বর্তমানে যে বিসিএসটা হবে, বা তুমি যখন এই ভিডিওটা দেখতেছো, বা তোমার সময় যে বিসিএসটা হবে, বা এর জাস্ট কিছুদিন আগে যে বিসিএসটা হয়েছে তার উপর ভিত্তি করে তোমরা বিভিন্ন কোশ্চেন হতে পারে। কিন্তু এটা যেহেতু তৎকালীন তথ্য মতে যদি আমরা বলি, তাহলে এটা হবে প্রফেসর নরম্যান বোরলগ। ঠিক আছে। তো এটা আমি কেন বেশি এলাবোরেট করতেছি না, কারণ এটা আসলে সাম্প্রতিক কোশ্চেন। সাম্প্রতিক কোশ্চেনগুলো আসলে সাম্প্রতিক যে নিউজগুলো আছে এটাকে উপর ভিত্তি করতে হবে। এখন আসলে গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশ সবচেয়ে গুরুতর ক্ষতি কি হয়েছে? সহজ কথা, বাংলাদেশে সম্পূর্ণ একটা মানে বঙ্গোপসাগর আছে, মানে এটা একেবারে একটা সমুদ্র ঘেঁষা একটি দেশ। তো সমুদ্র যেখানে আছে সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডুবে যাওয়া। তার মানে কি হবে? গ্রিন হাউস ইফেক্ট বাড়লে আমাদের মানে পৃথিবীর তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়লে আমাদের গ্লেশিয়ার গুলো গলে যাবে, অ্যান্টার্কটিকার বরফ গলে যাবে, আস্তে ধীরে পানির পরিমাণ বাড়বে। পানি যত উচ্চতা বাড়বে কি হবে? ভূমিগুলো নিমজ্জিত হয়ে যাবে। তার মানে ডুবে যাবে, নিমজ্জিত হওয়া। সো এরই মাধ্যমে আমাদের খুব তাড়াতাড়ি এই 25টা কোশ্চেন শেষ হয়ে গেল। এবং কারণ এখানে সরাসরি আনসার করার কোশ্চেনগুলোই বেশি ছিল, আর বাংলাদেশের জাতীয় জিনিস দিয়ে রাখছে, এটা আসলে না পারার মতো কিছু ছিল না। তো আশা করি সকলের কাছে ক্লাসটা অনেক হেল্পফুল লাগছে। সবার জন্য অনেক শুভকামনা। আর কোনো প্রবলেম অবশ্যই আমাদেরকে জানাবা, এবং অবশ্যই ক্লাস নোটটাকে রিভিশন দিবা। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম।